আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এক ঘোর অমানিশ এবং এই অমানিশার মধ্যেই কেউ স্বপ্ন দেখছেন, কেউ নিজেদের শক্তিকে সংহত করবার চেষ্টা করছেন। বেশ কিছুদিন বিরতি দিয়ে ভারতের পক্ষ থেকে কিছু কথাবার্তা আমরা শুনেছি, বিশেষ করে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু শাসনের এই অদক্ষতাটা যদি ভারত আরও আগে বুঝত, আমার মনে হয় সেটা তাদের জন্য এবং বাংলাদেশের জন্য কল্যাণকর হতো। এবং এই অদক্ষ শাসনের সঙ্গে তিনি যদি যুক্ত করতেন অগণতান্ত্রিক শাসন, অনির্বাচিত শাসন এবং স্বৈরতান্ত্রিক শাসন, সেটাও বোধহয় ভালো হতো। অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে জুলাই সনদের যে অংশে তারা একমত হননি তার দায় তারা নেবেন না। এনসিপি বলছে যে কাবিনে যখন সই করে ফেলেছে এখন আর সরে যাবার সুযোগ নেই, বিয়েতে রাজি হয়েছে, সরে যাবার সুযোগ নেই। কিন্তু বয়সে তরুণ হবার কারণে এই নেতারা হয়তো জানে না বা এখনো বুঝতে পারে না, যদিও তাদের কেউ বিবাহিত, যে বিয়েতে রাজি হবার পরও বিয়ে হয় না। কাবিনে স্বাক্ষর তো অনেক দূরের কথা, অনেক বছর সংসার করবার পরও সেই সংসার ঠেকে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের উদ্দেশ্যে যে শেখ হাসিনাকে বিচার করবার জন্য বাংলাদেশের কাছে ফেরত দিতে। ভারতের এই আচরণ বাংলাদেশের জনগণ ভালোভাবে মেনে নিচ্ছে না। শেখ হাসিনা নিজে জানিয়েছেন যে তিনি ফেরত আসবেন না যতদিন না বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসে, এবং সে নির্বাচিত হলেই হবে না, সেই নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক। এবং তার কথার মধ্যে দিয়ে বোঝা যায় যে আওয়ামী লীগ অংশ নিতে পারে এমন একটা নির্বাচন হলে সেই নির্বাচনের মধ্য দিয়ে কোনো সরকার ক্ষমতায় আসলে সেই সরকারের সময় তিনি দেশে ফেরত আসবেন। তার দল সংখ্যার মধ্যে দলের নেতৃত্বকে দেবেন সেটা নিয়ে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই, কিন্তু তিনি বলেছেন তিনি এবং তার পরিবার দলের নেতৃত্ব দিবেন এমন কথা বলা যায় না। যে কেউই দলের নেতৃত্ব দিতে পারেন। গণতন্ত্রের এই ধারাটা চর্চা করলে আওয়ামী লীগ তার এই দুরবস্থার মধ্যে হয়তো ঘুরে দাঁড়াবার একটা চেষ্টা করতে পারে, কিন্তু অবশ্যই সেই যাত্রা তাদের শুরু করতে হবে অনুশোচনা, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে। যে অন্যায়, অবিচার, অপকর্ম তারা করেছে, দল হিসেবে দলীয় দলের সব নেতাকর্মী তার দায় নেবেন এমনটা আমরা বলি না, কিন্তু এই দায় তাদেরকে নিতে হবে। জামায়াত খুব শক্ত অবস্থানে, তারা এখনো পর্যন্ত বলছে যে সংবিধান সংস্কারের যে আদেশ, জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, সেটা দিতে হবে। এনসিপিও সেটা বলছে যে দ্রুততার সঙ্গে, এবং জামায়াত এটাও বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সরকার যদি বিশেষ একটি দলের, বিএনপিকে তারা মিন করছে যে তা কথা শুনে নির্বাচন না দেয়, গণভোট না দেয়, তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। একটা জটিল অবস্থার মধ্যে আসলে বাংলাদেশ যাচ্ছে। এনসিপি গণভোট আগে হবে না, জাতীয় সংসদ নির্বাচনের দিনে হবে, সেই বক্তব্য ব্যাপারে ফ্লেক্সিবিলিটি দেখালো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারা দ্রুত দেখতে চায়। প্রশ্ন হচ্ছে এই ধরনের আদেশ কে দিতে পারেন, কার দিকদের, এটি কি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? তারপরের প্রশ্ন হচ্ছে যে করিডোরে আলোচনা আছে যে এই সব দলগুলো যত দাবি দাওয়াই করুক না কেন, তারা এখনো নির্বাচনী সমঝোতার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই চেষ্টার ফলাফল শেষ পর্যন্ত কি হবে কেউই বলতে পারেন না। তবে নির্বাচনকে ঘিরে যে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং নেপথ্যে থাকা মানুষগুলো যে বেশ সক্রিয়, সেটা গত কিছুদিনের ঘটনায় বোঝা যাচ্ছে। এই নেপথ্যের মানুষ কারা? এই নেপথ্যের মানুষদের মধ্যে সরকারের ভেতরের একটা অংশ আছে, সরকারের বাইরে একটা অংশ আছে, দেশে বিদেশে এবং বিদেশ থেকে বাংলাদেশে এসে সাম্প্রতিক সময়ে দায়িত্বপ্রাপ্ত কতিপয় ব্যক্তিবর্গ এর সঙ্গে যুক্ত, এবং এরা বাংলাদেশকে, আমি বহুবার বলেছি, এর আগেও বলেছি, একটা ভিন্ন আদর্শিক ডিরেকশানে নিয়ে যেতে চান। যেই ডিরেকশন বাংলাদেশের মানুষ বিগত দিনগুলোতে চর্চা করেনি, যেই ডিরেকশনকে মাথায় রেখে বাংলাদেশ স্বাধীন হয়নি, যেই ডিরেকশনকে বিবেচনা করে 90-এর গণ অভ্যুত্থান হয়নি, এমনকি 24-এর গণ অভ্যুত্থান হয়নি। যদিও আমরা অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে লক্ষ্য করেছি যে নানানজন এই অভ্যুত্থানের নেতৃত্বের কৃতিত্ব দাবি করে তারা বাংলাদেশকে একটা ভিন্ন চরিত্র দেবার চেষ্টা করছেন, কিন্তু সেটা অবশ্যই অবধারিতভাবে আমাদের বুঝতে হবে যে সেটা বাংলাদেশের জন্য একটা চরম বিপর্যয় ডেকে আনতে পারে। নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে না,
এই প্রশ্ন মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি বহুবার বলছি, বারবার বলছি যে নির্বাচনটা হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত, মানুষের জীবন দুর্বিষহ, ১.৫ কোটি মানুষ থেকে দারিদ্র্য সীমার নিচে যাওয়ার মানুষের সংখ্যা ৩ কোটিতে দাঁড়াতে পারে এবং এরকম একটা অবস্থায় সামাজিক অস্থিরতা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। আপনি কি ধরনের নির্বাচন করবেন? অফকোর্স যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন করে জনগণের টাকা খরচ করবার কোনো মানে হয় না। তারপরেও আমি মনে করি নির্বাচনটা হওয়া দরকার, যত দ্রুত হয় ভালো। কিন্তু আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সরকার যা করছে, আপনারা যদি লক্ষ্য করেন যে এই জুলাই সনদে ইতিমধ্যেই বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করেছে, সরকারের দিক থেকে এই বিষয়ে কোনো উচ্চবাচ্য নেই। আমরা প্রথম 1-2 দিন শুনলাম যে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুতই কথা বলবে, কিন্তু দিন পেরিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচন করতে হয়, প্রতিটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করছি নানা বিষয়ে নতুন নতুন বিতর্ক সামনে এনে নির্বাচনের যে মূল প্রশ্নটি সেটি এড়িয়ে যাবার একটা চেষ্টা হচ্ছে। যদিও একজন নির্বাচন কমিশনার বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল ঘোষণা করবেন, কিন্তু এই স্কেডিউল ঘোষণার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা যারা মনে করছেন, আমার কাছে মনে হয় যে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা নির্বাচনের দিনও ভণ্ডুল হয়ে যেতে পারে, নির্বাচনের আগে যে কোনো দিন ভণ্ডুল হয়ে যেতে পারে। আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। আমরা যদি 2007-এর 11ই জানুয়ারির কথা স্মরণ করি, 11ই জানুয়ারি যে নির্বাচন হবার কথা ছিল সেটা মাত্র কয়েকদিন আগে, 1লা জানুয়ারিতে 10-11 দিন আগেই কিন্তু সেই নির্বাচন বাতিল হয়ে যায়। তো যে এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এবং আন্তর্জাতিক মহলও যেভাবে এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সবটাই বাংলাদেশকে ঘিরে একটা চরম অনিশ্চয়তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হয়। এবং এই জায়গাটিতে বিএনপির দিক থেকে যে শক্তিমত্তা প্রদর্শন করা উচিত ছিল, যে অ্যাসার্টিভিটি দেখানো উচিত ছিল, সেটা বিএনপি নেতৃত্ব দেখাতে চাইছেন না বা দেখাতে পারছেন না। কেন পারছেন না এটা আমরা বলতে পারবো না, তবে আমি এটা জানি আগামী দিনগুলোতে যে পরিস্থিতি তৈরি হবে তাতে বিএনপিকে যে আসলে কার সঙ্গে ঐক্য করতে হবে, কার সঙ্গে থাকতে হবে, কাকে সঙ্গে নিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যেটা আসলে বিএনপির চিন্তা না করলেও চলতো, সেরকম একটা জায়গায় হয়তো বিএনপি চলে যাচ্ছে। কিন্তু সেটা দলের জন্য, বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর হবে আমরা কেউই নিশ্চিত করে বলতে পারি না। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।